হ্যালো এভরিওয়ান। আজকে আমরা দেখবো তোমাদের ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের শেষ কবিতা স্টিল আই রাইজ। এটা লিখেছেন মায়া অ্যাঞ্জেলো। তো মায়া অ্যাঞ্জেলো কিন্তু তার অরিজিনাল নাম নয়, তার অরিজিনাল নাম ছিল দেখো মার্গারেট অ্যানি জনসন। এবং তার জীবনকাল যদি আমরা দেখি তো 1928 থেকে 2014 পর্যন্ত কিন্তু তার জীবনকাল ছিল। তো সেই অর্থে যদি আমরা দেখছি যে মায়া অ্যাঞ্জেলো একজন ছিলেন কিন্তু একজন আফ্রো আমেরিকান পার্সন। তো আফ্রো আমেরিকান বলতে কিন্তু তার দুটো ব্যাকগ্রাউন্ডে বলতে গেলে তিনি আমেরিকায় বসবাস করতেন, কিন্তু তার বংশোদ্ভূত তিনি কিন্তু আফ্রিকার থেকে। তো সেই অর্থে তিনি যখন আমেরিকাতে নিজের জীবন শুরু করেন সেই সময় তাকে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে কিন্তু তাকে তার জীবনে এগিয়ে যেতে হয়, এবং সেই ব্যথিত জীবনে বলতে গেলে বহু ঘটনার মাধ্যমে কিন্তু তার ব্যথিত জীবনে কিন্তু তিনি একটা জায়গায় নিজেকে স্থাপিত করতে গিয়ে বহু সমস্যার সম্মুখীন হয়েছেন। সেই সমস্যাগুলোই তিনি চেষ্টা করেছেন কিন্তু সকলের সামনে, এবং বহু ধরনের কাজ তিনি করেছেন, কোনো কাজ তিনি ছোট মনে করেননি কিন্তু। এবং সেই অর্থে বলতে যদি যাই তো সেই তার লেখার মধ্যে দিয়ে কিন্তু সেই বিষয়গুলো কিন্তু তিনি খুব ভালোভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। তো এই স্টিল আই রাইস এই কবিতাটি তোমাদের নেওয়া হয়েছে দেখো অ্যান্ড স্টিল আই রাইস। যদি সামনে একটা অ্যান্ড যোগ করে দিই তো সেই অ্যান্ড স্টিল আই রাইস এই কবিতার একটা সংকলন থেকে নেওয়া হয়েছে কিন্তু এই তোমাদের স্টিল আই রাইস কবিতাটি, যেটা পাবলিশ হয়েছিল 1978-এ। এই কথাগুলো বলার কারণ একটাই যে এই সময়ে যখন পাবলিশ হয় কবিতাটা, সেই ব্যাকগ্রাউন্ডে তোমাদের জানা থাকে তাহলে কিন্তু কবিতাটা বুঝতে তোমাদের খুব বেশি সুবিধা হবে। তো দেখো যদি এই সময়টা আমরা মনে করি, সেই সময় কিন্তু একটা বর্ণান্ধ নিয়ে কিন্তু বর্ণ বিদ্বেষের একটা সময় ছিল আমেরিকাতে। এবং সেই সময়ে কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গদের মধ্যে একটা চরম লড়াই ছিল, এবং এই লড়াই থেকেই কিন্তু এই আমেরিকার যে নাগরিকত্ব সংশোধন আইন, নাগরিকত্ব যে সংরক্ষণ আইন ছিল, সেই সময় যখন নাগরিকত্ব সংরক্ষণ আইনটা আসছে সেই ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই কবিতাটা লেখা হয়েছে। তো সেই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। এবং এই কবিতাটা কিন্তু লেখা হয়েছে বলতে গেলে এই বর্ণ বিদ্বেষের উপর ভিত্তি করে, যে তাদের আফ্রো আমেরিকান যারা ব্যাকগ্রাউন্ড থেকে এসে বা যারা আফ্রিকার কৃষ্ণাঙ্গ বংশোদ্ভূত লোকজন, তাদের যে লড়াইটা, তাদের যে ওই সময়কার যে দিন জীবন যাপনের যে সময়টা ছিল, তাদের যে এই বিলের পক্ষে, তাদের যে আইনের পক্ষে তাদের যে লাভবান হয়েছিলেন তারা, সেই সবকিছুই কিন্তু তিনি এখানে দেখাতে চেয়েছে মায়া অ্যাঞ্জেলো। তো মায়া অ্যাঞ্জেলো কিন্তু শুধুমাত্র যে একজন লেখিকা এটা নয়, তিনি কিন্তু আরো অনেক বহু কাজ করেছেন। তিনি কিন্তু বহু ধরনের কাজ করেন, যেমন তিনি একজন অভিনেত্রীও ছিলেন, তিনি একজন মেমোরিস্ট ছিলেন, তিনি কিন্তু এই ধরনের কাজগুলো বহু সময় কিন্তু তিনি করেছেন। তো এই মায়া অ্যাঞ্জেলো তার জীবনটা যদি আমরা ছোটবেলা থেকে দেখি, তার জীবনে কিন্তু বহু সমস্যার সম্মুখীন হয়েছে। যেমন তার ছোটবেলায় তার বাবা মায়ের ডিভোর্স হয়, সেটা কিন্তু তার শিশু মনের ক্ষেত্রে কিন্তু খুবই কষ্টদায়ক বিষয়। এবং যখন তার বয়স 7 বছর সেই সময় কিন্তু তাকে ফিজিক্যালি অ্যাবিউজ করা হয়, এবং তিনি তার সামনে সেই অ্যাবিউজারকে তার বাড়ির লোক মেরে ফেলে, সেটাও কিন্তু সে ওই 7 বছরে তার চোখে কিন্তু দেখেছে, নিজের চোখে দেখেছে। এবং তারপরেও তাকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন কর্মক্ষেত্রে বলো বা বিভিন্ন জায়গায় যেখানে শিক্ষা প্রতিষ্ঠান বলো, সেই সব জায়গাতে কিন্তু তাকে বুলি করা হয়েছিল বহুভাবে। এবং সেই দাবিয়ে রাখা বা সেই চাপিয়ে রাখার যে বিষয়টা, সেটা কিন্তু তার মধ্যে খুব ছোটবেলার থেকে কিন্তু চেষ্টা করা হয়েছিল তাকে দাবিয়ে রাখার, অনেক চেষ্টা করা। কিন্তু সেই যে দাবিয়ে রাখার চেষ্টা করলেও স্প্রিং এর মতো যে তাকে আবার সেই হাতটা বেশি করে দিয়ে যদি সামনের দিকে এগিয়ে যায় মানুষটা, তো সেই জায়গা থেকে কিন্তু জিনিসটা স্টিল আই রাইসটা কিন্তু সেই ধরনের একটা বার্তা দিয়ে যাচ্ছে যে যতই আমাকে চাপিয়ে রাখার চেষ্টা করো, আমাকে কুণ্ঠিত করার চেষ্টা করো, আমাকে নিচু করার চেষ্টা করো, সেটা কিন্তু সম্ভব নয় সবসময়। সেটা আমি কিন্তু আবার সেখান থেকেই ব্যাক করব, সেখান থেকে আমার কামব্যাক শুরু হবে। তো সেই অর্থে কিন্তু এই স্টিল আই রাইস কবিতাটি একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রয়েছে। তো স্টিল আই রাইসটা আমরা শুরু করি। বলছে দেখো, ইউ মে রাইট মি ডাউন ইন হিস্ট্রি উইথ ইউর বিটার টুইস্টেড লাইজ, ইউ মে ট্রড মি ইন দ্য ভেরি ডার্ট, বাট স্টিল লাইক ডাস্ট আই শ্যাল রাইজ। তো বলছে দেখো, ইউ মে রাইট মি ডাউন ইন হিস্ট্রি। তো মায়া অ্যাঞ্জেলো এখানে বলছেন যে তুমি, তুমি বলতে কিন্তু তিনি এখানে সম্বোধন করছেন কাদের উদ্দেশ্যে? আমেরিকার যে তখনকার দিনের শ্বেতাঙ্গ, যে কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গের যে দ্বন্দ্ব, সেখান থেকে লেখা হয়েছে। তাহলে এখানে ইউ বলতে কিন্তু তিনি শ্বেতাঙ্গদের উদ্দেশ্যে বলছেন, যারা রেসিস্ট, যারা এই বর্ণ বিদ্বেষের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের উদ্দেশ্যে কিন্তু বলছেন যে তোমরা চাইতে পারো কি, তোমরা আমাকে
হিস্ট্রিতে আমাকে বলতে কিন্তু এখানে তিনি বলছে পুরো কৃষ্ণাঙ্গদের হয়ে তিনি কিন্তু কথাটা বলছেন যে তোমরা চাইলে আমাকে ইতিহাসে কিন্তু রাইট মি ডাউন ইন হিস্ট্রি, আমাকে কিন্তু ইতিহাসে নিম্নভাবে দেখাতে পারো, আমাকে আমার পজিশনটা কিন্তু নিম্ন মানের করে তোমরা দেখাতে পারো উইথ ইউর বিটার টুইস্টেড লাইস, তোমাদের এই যে কঠোর এবং তিক্ত যে টুইস্টের যে পেঁচানো যে মিথ্যেগুলো রয়েছে সেই মিথ্যেগুলোর দ্বারা। ইউ মে ট্রড মি ইন দ্য ভেরি ডার্ট, ট্রড মানে কিন্তু বলতে পারি যে আমাদের ধুলোয় মারিয়ে দেওয়া বলি, তো সেই রকমই ইউ বলছে ইউ মে ট্রড মি ইন দ্য ভেরি ডার্ট, ওই যে ধুলো রয়েছে সেই ধুলোতে কিন্তু আমাকে মারিয়ে দিতে পারো, বাট স্টিল লাইক ডাস্ট আই শ্যাল রাইজ, কিন্তু তা সত্ত্বেও ধুলোর মতো কিন্তু আমি আবার কিন্তু সেখান থেকে জেগে উঠবো, আমি সেখান থেকে আবার কিন্তু উপরের দিকে উঠে যাবো। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে যতই তোমরা চেষ্টা করো যে আমাকে মাটিতে মিশিয়ে দেওয়া, আমাকে খুব ভালোভাবে মানে খুব টুইস্টেড করে লাইজ এর মাধ্যমে কোনো মিথ্যের মাধ্যমে কিন্তু আমাকে তোমরা নিচু করতে পারবে না, যতই তোমরা সেই ধুলোকে নিচু করতে যাও সে কিন্তু হাওয়ার সাথে কি আবার আগের মতো কি উপরের দিকে উঠে আসবে, সেরকম আমিও কিন্তু উপরের দিকে রাইজ করব, উঠে আসবো, সেই অর্থে বলছেন। ডাজ মাই স্যাসিনেট আপসেট ইউ, হোয়াই আর ইউ বিসেট উইথ গ্লুম, কজ আই ওয়াক লাইক আই হ্যাভ গট ওয়েলস পাম্পিং ইন মাই লিভিং রুম। তো বলছে দেখো ডাজ মাই স্যাসিনেস আপসেট ইউ, স্যাসিনেস বলতে এখানে আমরা বলতে পারি যে আমাদের ঔদ্ধত্য বা আমাদের সাবলীলতা, তো সেই রকম বলছি যে আমার যে সাবলীল যে অঙ্গভঙ্গি, আমার সাবলীল চলাচল, আমার মধ্যে যে কনফিডেন্সটা রয়েছে সেটা কি তোমাকে আপসেট করছে, সেটা কি তোমাকে বিব্রত করে দিচ্ছে। হোয়াই আর ইউ বিসেট উইথ গ্লুম, তুমি কেন গ্লুম বলতে কিন্তু এখানে আমরা বলতে পারি যে খারাপ লাগা বা দুঃখ, এবং বিসেট মানে কিন্তু কোনো কিছু নিমজ্জিত থাকা, অর্থাৎ তুমি কি দুঃখে ডুবে আছো, এই জন্য তুমি কেন এই দুঃখে ডুবে রয়েছে, আমাকে দেখে আমার যে সাবলীলতা, আমার যে সঞ্চালনশীলতা, এই জিনিসগুলো দেখে কি তোমাকে খুব বিব্রত বোধ করছো, তুমি কি এইগুলো দেখে দুঃখে ডুবে যাচ্ছ। কজ আই ওয়াক লাইক আই হ্যাভ গট ওয়েলস, কারণ কি, কারণ আমার হাঁটাটা এত সুন্দর, মানে আমার হাঁটাটা এতটা দাম্ভিক বা এতটা অহংকার পরিপূর্ণ যে যেন আমার হাঁটাটা দেখে মনে হয় কি আই হ্যাভ গট ওয়েলস পাম্পিং ইন মাই লিভিং রুম, যেন আমার বসার ঘরে কি রয়েছে, আমার বসার ঘরে তেলের কুয়ো রয়েছে। তো তখনকার দিনে মনে করা হতো যে 1978 এর সময়টা, তখনকার দিনে কিন্তু যারা ধনী বিত্তশালী লোকজন তাদেরকে এই বিশেষ কিছু কাজের দ্বারা ডিফাইন করা যেত, যেমন তেলের খনির মালিক সে নিশ্চয়ই বড় লোকই হবে, অর্থাৎ তার মধ্যে এই যে বড় লোক বা ধনী ব্যক্তি এদের সঙ্গে কিন্তু তেলের কুয়োর যে খুব সম্পর্ক, মানে তাদেরকে এক রাশিতে রাখা হতো, এক জায়গায় রাখা হতো তাদেরকে কিন্তু। তো সেই অর্থে বলছে যে আমার যে ওয়েলস রয়েছে, আমার হাঁটাটা দেখে যেন এইরকমই প্রভাবশালী, আমাকে দাম্ভিক, আমাকে অহংকারী মনে হচ্ছে আমার হাঁটাটা দেখে, যে আমার যেন প্রচুর টাকার মালিক আমি, আমার যেন সোনা তেলের খনি রয়েছে, এই রকম তেলের কুয়া আছে, এই রকম আমার হাঁটার মধ্যে কিন্তু সেই ধনী অর্থের যে আমার কুয়োর মালিকিন আমি, সেই দাম্ভিকতা কিন্তু, সেই অহংকার কিন্তু আমার হাঁটার মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে, এবং সেটা কি তোমাকে বিব্রত করে দিচ্ছে, এই কোশ্চেনটা কিন্তু তিনি ওই শ্বেতাঙ্গদের উদ্দেশ্যে কিন্তু তখন করছেন। We're just like moons and like suns, with the certainty of tides, just like hope springing high, still I shall rise. তো বলছে দেখো just like moons and like suns, তো উইথ সার্টেনটি অফ টাইম, তো বলছে দেখো যে যেমন চন্দ্র এবং সূর্য এরা যেমন সত্যি, এবং এদের ফলে কি হচ্ছে উইথ দ্য সার্টেনটি অফ টাইড, অর্থাৎ আমরা খুব ভালো করে জানি যে জোয়ার ভাটা কিন্তু নিয়ন্ত্রিত হয় হচ্ছে কিন্তু এই মুনের দ্বারা, তো সেই হিসেব করে বলতে পারে যে এই যে টাইডস এর মধ্যে সার্টেনটি রয়েছে, যে নিশ্চয়তা রয়েছে যে টাইডস হবে, সূর্যচন্দ্র যেমন সত্য, সূর্যচন্দ্র যেমন প্রতিদিন উঠবে বা আমরা দেখতে পাবো, সেই তাদের যেমন কোনো রকম শেষ নেই, সেই রকম টাইডস এরও কিন্তু নিশ্চয়তা রয়েছে, এবং এই নিশ্চয়তার সঙ্গে তিনি তুলনা করছেন কার, জাস্ট লাইক হোপ স্প্রিঙ্গিং হাই, নিজের যে আশা রয়েছে, যে আশাটাও কিন্তু তার মধ্যে বৃদ্ধি পাচ্ছে, যে স্টিল আই শ্যাল রাইজ, এই যত চন্দ্র সূর্য যেমন সত্যি, যেমন সমুদ্রের ঢেউ সত্যি, সেরকম তার মধ্যেও কিন্তু যে আশাটা রয়েছে যে তিনিও একদিন কিন্তু উঠে দাঁড়াবেন, তার মধ্যে এই নিশ্চয়তাটা কিন্তু তিনি তুলনা করছেন এই ঢেউয়ের নিশ্চয়তার সাথে, ঢেউ যেমন নিশ্চয়ই আসবে এবং যাবে, আসবে এবং যাবে, সেরকম আমিও কিন্তু রাইজ করবো, আমিও কিন্তু উঠে দাঁড়াবো। ডিড ইউ ওয়ান্ট টু সি মি ব্রোকেন, bowed head and lowered eyes, shoulders falling down like teardrops, weakened by my soulful cries. তো বলছে দেখো ডিড ইউ ওয়ান্ট টু সি মি ব্রোকেন, তিনি আবার প্রশ্ন করছেন কি, যে তোমরা কি চাও আমাকে ব্রোকেন দেখতে, ব্রোকেন বলতে কিন্তু এখানে আমাকে ভেঙে পড়া দেখতে, ভেঙে পড়া অর্থাৎ যে তিনি আত্মিক দিক থেকে খুবই দুর্বল হয়ে রয়েছেন,
তার মধ্যে যে একটা ফাইট করা, লড়াই করার যে শক্তিটা সেটা শেষ হয়ে গেছে, এই অর্থে কিন্তু ব্রোকেন। তো বলছে যে তোমরা কি চাও আমাকে ভেঙে পড়াতে দেখতে? বোউড হেড অ্যান্ড লোয়ার আইস, ভেঙে পড়ার যে চিহ্নগুলো তিনি বলেছেন, যে বোউড হেড অ্যান্ড লোয়ার আইস, অর্থাৎ তার কি মাথাটা হবে কি নিচু হয়ে যাবে, চোখগুলো নিচুর দিকে থাকবে, শোল্ডার্স ফলিং ডাউন লাইক টিয়ার ড্রপস, টিয়ার ড্রপ যেমন কি নিচের দিকেই ঝরে পড়বে সবসময়, সেরকম শোল্ডার্স গুলো যেন তার নিচের দিকে নিচু হয়ে গেছে, মানে কাঁধ তার ঝুঁকে গেছে, তার লড়াই করার মতো আর কোন রকমই ইচ্ছা বা শক্তি কোনোটাই তার মধ্যে অবশিষ্ট নেই। এইরকম অবস্থা কি তাকে দেখতে চাও? উইকেন্ড বাই মাই সোলফুল ক্রাইস, এবং আমি আরো বেশি দুর্বল হয়ে পড়বো কার দ্বারা? উইথ বাই মাই সোলফুল ক্রাইস। সোলফুল ক্রাইস বলতে কিন্তু আত্মিক যে কান্নাটা বোঝায়, অর্থাৎ যেখানে কিন্তু আমি মন থেকে খুবই ব্যথিত, মানে এই চোখের জল যে কান্না, সেই কান্না কিন্তু তিনি বলছেন না যে শুধু চোখের জলই দেখা যাবে এরকম, কিন্তু সোলফুল ক্রাইস বলতে কিন্তু আত্মিকভাবে তিনি কিন্তু খুবই ব্যথিত হয়েছেন, এই কথাটা তিনি বলতে চাইছেন যে এই রকম অবস্থায় যে আমি ভিতর থেকে খুবই কষ্ট পাবো, ভিতর থেকে খুবই কান্না করব, এই রকম অবস্থায় কি তোমরা আমাকে দেখতে চাইছো? Does my haughtiness offend you? Don't you take it awful hard, cause I laugh like I have got gold mines digging in my own backyard. তো বলছে দেখো যে does my haughtiness offend you? haughtiness বলতে কিন্তু আমরা এখানে বলতে পারি দাম্ভিকতা বা তার মধ্যে যে প্রাণবন্ততা রয়েছে। তো সেই রকমই বলছেন যে does my haughtiness offend you? আমার মধ্যে যে প্রাণবন্ততা রয়েছে, দাম্ভিক অহংকারটা রয়েছে, সেটা কি তোমাকে অফেন্ড করছে? সেটা কি তোমাকে বিব্রত করে দিচ্ছে? ডোন্ট ইউ টেক ইট awful hard, যদি করেও দেয়, তিনি দেখো তিনি উত্তরটা দিচ্ছেন যেখানে যে যদি করেও দেয়, ডোন্ট টেক ইট awful hard, এটাকে খুব কঠোর হবে, নিজের উপর খুব কঠোর হবে এটাকে গ্রহণ করো না কিন্তু। কজ আই লাভ লাইক আই হ্যাভ গট গোল্ড মাইন্স, কারণ আমার হাসিটা এত সুন্দর, মানে আমার হাসিটার মধ্যে এতটাই মাধুর্য রয়েছে যে আমার হাসিটা দেখে কি মনে হয় যেন আই হ্যাভ গট গোল্ড মাইন্স ডিগিং ইন মাই ওন ব্যাকইয়ার্ড, আমার বাড়ির উঠোনে কি রয়েছে? আমার বাড়ির উঠোনে সোনার খনি রয়েছে। অর্থাৎ তিনি আবারও এটাই বোঝাতে চাইছেন যে তার পাওয়ারটা কিন্তু রয়েছে, সেই পাওয়ার হাসিটার মধ্যে তার একটা ধনী একটা বিত্তশালী লোকের মতো যে তার মনে যে খুশি থাকা উচিত, সেই খুশিটা, সেই প্রাণবন্তটা কিন্তু তার হাসির মাধ্যমে প্রকাশ পাচ্ছে। তারপরে দেখো বলছে ইউ মে শুট মি উইথ ইউর ওয়ার্ডস, ইউ মে কাট মি উইথ ইউর আইস, ইউ মে কিল মি উইথ ইউর হেটফুলনেস, বাট স্টিল লাইক হিয়ার আই শ্যাল রাইজ। তো বলছে দেখো ইউ মে শুট মি উইথ ইউর ওয়ার্ডস, আমাদের একটা ভালো কথা আছে যে কারোর কথা কিন্তু মনে হয় ফেরানো যায় না, কথার খুবই ধার বেশি। তো সেই রকমই বলছে দেখো যে ইউ মে শুট মি উইথ ইউর ওয়ার্ডস, অর্থাৎ তুমি তোমার কথার দ্বারা আমাকে কিন্তু বিদ্ধ করতে পারো। শুট মি বলতে কিন্তু বিদ্ধ করা বোঝাবে, যে তুমি আমার কথার দ্বারা আমাকে বিদ্ধ করতে পারো। ইউ মে কাট মি উইথ ইউর আইস, তোমার চোখের দ্বারা, মানে চোখের যে তার চোখের যে রাগ বা তার চোখের যে ভাষা, সেই তার দ্বারা কিন্তু তোমাকে কেটে ফেলতে পারো, অর্থ এই অর্থে যে তুমি তাকে কিন্তু হীনমন্য বোধ করাতে পারো। ইউ মে কিল মি উইথ ইউর হেটফুলনেস, তুমি আমাকে তোমার ঘৃণার দ্বারা, তোমার যে মনে যে ঘৃণাটা রয়েছে সেটার দ্বারা তুমি আমাকে মেরেও ফেলতে পারো। বাট স্টিল লাইক এয়ার আই শ্যাল রাইজ, কিন্তু তা সত্ত্বেও বাতাসের মতো, বাতাস যেমন কোনো জায়গায় থেমে থাকে না, বাতাস যেমন নিচের দিকে গেলে উপরের দিকে আবার আসবেই, সেরকম যেটা বাতাসের মতোই কিন্তু আমিও কিন্তু উপরের দিকে আমিও কিন্তু উপরের দিকে এগিয়ে যাবো, উঠে দাঁড়াবো। Does my sexiness upset you? Does it come as a surprise that I dance like I have got diamonds at the meeting of my thighs? তো বলছে দেখো does my sexiness upset you? তো বলছে sexiness বলতে কিন্তু এখানে বোঝানো হচ্ছে কি যে তার সৌন্দর্যতা, অর্থাৎ আমরা অ্যাকচুয়ালি কিন্তু কালার দেখে সৌন্দর্যতা বিচার করার একটা খুব প্রবণতা আমাদের মধ্যে রয়েছে। আমাদের মধ্যে কিন্তু এই কোনো কিছুকেই ঠিকঠাক ভাবে না দেখে বিচার করার প্রবণতা সবারই মধ্যেই থেকে যায় মানুষের মধ্যে। তো সেই রকমই তিনি কিন্তু বলছেন যে আমরা আগেকার দিনে আগে এই বিচারটা করতাম যে কালো মানুষ মানে অসুন্দর, কিন্তু সেখানে তিনি এইখানে কিন্তু কি বলছেন যে ডাজ মাই সেক্সিনেস আপসেট ইউ, যে আমি যে সুন্দর, আমি কালো হয়েও যে সুন্দর, এই যে আমার সৌন্দর্যতা, এই সৌন্দর্যতা, আমার অ্যাট্রাকটিভনেসটা কিন্তু তোমাকে কি বিব্রত করে দিচ্ছে? ডাজ ইট কাম অ্যাজ এ সারপ্রাইজ, এটা কি তোমার কাছে একটা আশ্চর্যজনক বিষয় হয়েছে? কারণ আশ্চর্য কখন হবে? যখন কোনো জিনিসে হওয়ার সম্ভাবনা নেই কিন্তু সেটা হচ্ছে, তখন কিন্তু কেউ সারপ্রাইজ হবে। অতএব তখনকার দিনে মনে করা হচ্ছে কি যে কালো মানুষ মানে কৃষ্ণাঙ্গ মানুষ মানে সে অসুন্দর, সে কিন্তু সুন্দর নয়। তো সেই অর্থে বলছে দেখো যে এই যে আমি কালো হয়েও, আমি যে ব্ল্যাক হয়েও, আমি যে কৃষ্ণাঙ্গ মানুষ হয়েও কিন্তু আমি সুন্দর, আমি আফ্রিকান হলেও সুন্দর, এই সৌন্দর্যটা কি তোমাকে একটা সারপ্রাইজ হিসেবে দাঁড়িয়েছে? যে আমি কালো মানুষ হওয়া সত্ত্বেও আমি সুন্দর, এটা কি তোমাকে একটা আশ্চর্যজনক বিষয়? That I dance like I have got diamonds
at the meeting of my thighs। এবং তিনি আরো কি বলছেন যে আমি এত সুন্দর, আমি এত প্রাণোচ্ছল ভাবে নাচছি যেন আমার মধ্যে কি রয়েছে, আমার উরু সন্ধিতে কিন্তু ডায়মন্ডস রয়েছে। এই কথাটা তিনি কিন্তু তার সৌন্দর্যটাকে, তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সকে কিন্তু তিনি ডিফাইন করছেন, যে তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সে তিনি এতটাই কনফিডেন্ট যে তিনি মনে করছেন যে তিনি প্রাণবন্ত হয়ে নাচতে যাচ্ছেন এইটা দেখে, যে আমার অ্যাট্রাকটিভনেসটা এতটা সুন্দর, আমি কালো হওয়া সত্ত্বেও আমার মধ্যে এত অ্যাট্রাকটিভনেস রয়েছে যে আমার এই জিনিসটা নিয়ে আমি কিন্তু খুশি, নিজেকে নিয়ে কিন্তু খুবই সেলফ কনফিডেন্ট ছিলেন, সেটাই কিন্তু তিনি এখানে বোঝাতে চাইছেন। তারপরে বলছে দেখো, আউট অফ দ্য হার্টস অফ হিস্ট্রি শেম আই রাইজ আপ ফ্রম এ পাস্ট দ্যাট রুটেড ইন পেইন আই রাইজ I am a black ocean leaping and wide, wailing and swelling I bear in the tide। তো বলছে দেখো, out of the hearts of history same, the history same বলতে কিন্তু এখানে হিস্ট্রি মানে ইতিহাসের লজ্জা কোন ঘটনার সাথে তুলনা করা হচ্ছে, যে আগেকার দিনে যেমন কৃষ্ণাঙ্গ যারা ছিলেন তাদেরকে তুলনা করা, তারা কিন্তু কৃতদাস হিসেবে তাদেরকে অনেক সময় বেচাকেনাও করা হয়েছে একটা সময়ে গিয়ে, যদি আরো পুরোনো দিকে আমরা চলে যাই। এবং তারপরেও কিন্তু তাদেরকে কিন্তু একটু মার্জিনালাইজড, একটু নিভৃত গোষ্ঠী হিসেবে কিন্তু তাদেরকে ট্রিট করা হয়েছে আমার সব মানুষের দ্বারা। তো সেই হিসেবে বলছি যে আউট অফ দ্য হার্ট অফ হিস্ট্রি সেম, অর্থাৎ ইতিহাসে যে লজ্জার জায়গাটা তাদের জন্য রাখা ছিল, সেই কুড়ে ঘর থেকে বা সেই জায়গাটা থেকে কিন্তু আমি কি করব, আমি বেরিয়ে আসবো, আমি রাইজ করব আপ ফ্রম এ পাস্ট দ্যাটস রুটেড ইন পেন। যে পাস্টটা, যে অতীতটা দুঃখে নিমজ্জিত রয়েছে, দুঃখে ডুবে রয়েছে, রুটেড ইন পেন বলতে দুঃখে ডুবে থাকা, দুঃখে শিকড় হয়ে থাকা, তার দুঃখে ডুবে থাকা বলবো আমরা এখানে। তিনি যে তার যে অতীতটা সেটা যে দুঃখে ডুবে রয়েছে, সেখান থেকেও কিন্তু তিনি রাইজ করবেন, সেখান থেকে কিন্তু উঠে দাঁড়াবেন। I am a black ocean leaping and white, wailing and swelling I bear in the tide। তো বলছে দেখো, আমি একজন ব্ল্যাক ওশেন, ব্ল্যাক ওশেনের সঙ্গে নিজেকে তুলনা করছেন, যে তিনি কিন্তু কোন ক্ষেত্রটা বলছে, তিনি কিন্তু ব্ল্যাক ওশেনের সাথে তুলনা করা মানে হচ্ছে তার মধ্যে শক্তিটা রয়েছে, তার মধ্যে কিন্তু যেমন কালো যে সমুদ্র হয়, সমুদ্র কিন্তু কালো হতে পারে কিন্তু তার মধ্যে সবকিছু ধ্বংস করার মধ্যে একটা শক্তি থাকে, তার মধ্যে একটা প্রাণবন্ত একটা ব্যাপার থাকে, তার মধ্যে কিন্তু তার নিজের কিছু পাওয়ার্স রয়েছে। তো সেই অর্থে বলছেন কি, যে লিপিং অ্যান্ড ওয়াইড, তিনি কিন্তু ঢেউ খেলার মধ্যে তার মধ্যে কিন্তু একটা প্রকোপ, একটা শক্তি রয়েছে, সেইটাকে লিপিং এর দ্বারা কিন্তু তিনি প্রকাশ করছেন। অ্যান্ড ওয়াইড, এবং বিস্তৃত অঞ্চলে তিনি কিন্তু বিস্তৃত হয়ে রয়েছে, সেই অর্থে বোঝাচ্ছে যে যেহেতু এমন একটা ওশেন, যারা সমুদ্র যেমন তার মধ্যে অনেক শক্তি ধরে এবং সেটা বিভিন্ন চওড়া হলেও তার মধ্যে শক্তির যে প্রকোপটা রয়েছে, এবং সেই হিসেবে তিনি নিজের সাথে কিন্তু তাকে তুলনা করছে, যে আমি ব্ল্যাক হতে পারি, আমি কৃষ্ণাঙ্গ হতে পারি, কিন্তু আমি ব্ল্যাক ওশেন, অর্থাৎ আমার মধ্যে কিন্তু শক্তি আছে, আমার মধ্যে কিন্তু ট্যালেন্ট রয়েছে, সেই অর্থে বলছি। ওয়েলিং অ্যান্ড সোয়েলিং আই বিয়ার ইন দ্য টাইড। এবং যতই আমার এই টাইড অর্থাৎ ঢেউয়ের মধ্যে আমি কিন্তু ঘাত প্রতিঘাতের মাধ্যমে কিন্তু যতই হোক না কেন, আমি এই সবকিছুকে আমি সহ্য করেও কিন্তু আমি এগিয়ে যেতে পারি। অর্থাৎ টাইড যেমন, টাইড অর্থাৎ ঢেউকে কিন্তু সহ্য করতে হচ্ছে, সমুদ্র যেমন ঢেউটা রয়েছে তার মধ্যে যেমন সহ্য ক্ষমতাটা রয়েছে, সেই জন্য কিন্তু তিনি বলছেন যে আই বিয়ার ইন দ্য টাইড, ওয়েলিং অ্যান্ড সোয়েলিং আই বিয়ার। অর্থাৎ সোয়েলিং বলতে কিন্তু এখানে কিন্তু ওয়েলিং আর সোয়েলিং বলতে বলা যেতে পারে যে তার বিভিন্ন ধরনের আঘাত তিনি পাচ্ছেন, কিন্তু সেই আঘাত সত্ত্বেও, সেই আঘাত অর্থাৎ সেই ফোলাভাব সত্ত্বেও কিন্তু তিনি সেইগুলোকেও, তিনি তার ওই ঢেউয়ের মধ্যে যে আঘাত আসছে সেইগুলো কিন্তু তিনি সহ্য করে নিচ্ছে, তার অর্থাৎ সহ্য ক্ষমতাটা কিন্তু তিনি এখানে প্রকাশ করছেন খুব ভালোভাবে এখানে। তারপরে দেখো বলছে, লিভিং বিহাইন্ড নাইটস অফ টেরর অ্যান্ড ফিয়ার আই রাইজ ইনটু এ ডে ব্রেক দ্যাটস ওয়ান্ডারসলি ক্লিয়ার আই রাইজ। তো বলছে দেখো, লিভিং বিহাইন্ড দ্য নাইটস অফ টেরর, অর্থাৎ লিভিং বিহাইন্ড অর্থাৎ যে ভয়ানক যে রাত্রিগুলো তিনি কাটিয়েছেন, অর্থাৎ তিনি যে ভয়ের মধ্যে যে ভয়ানক রাত্রিগুলো তিনি কাটিয়েছেন, অর্থাৎ কোন রাত্রিতে কি হবে তাদের সাথে কোনো ঠিক ঠিকানা নেই। আমি তোমাদের প্রথমেই বললাম যেটা, তিনি কিন্তু ফিজিক্যাল অ্যাবিউসের শিকার হয়েছিলেন খুব ছোট বয়সে, এবং সেই জন্য কিন্তু তাকে সে সবকিছু একটা রাত্রির বলতে কিন্তু, এবং কৃষ্ণাঙ্গদের উপর দিয়েও কিন্তু প্রচন্ড ভাবে অত্যাচার করা হতো রাত্রির সময়, কিন্তু তাদের সঙ্গে কিন্তু বিভিন্ন ধরনের মিসবিহেভ করা হতো। সেই অর্থে বলছেন যে ওই যে ভয়ানক রাত্রিগুলো রয়েছে, নির্মম যে রাত্রিগুলো রয়েছে, সেইগুলোকে তিনি পিছনে ফেলে আসছেন, সেইগুলোর থেকে কিন্তু তিনি পিছনে ফেলে সেগুলোর থেকে আগে এগিয়ে আসছেন, তিনি কিন্তু সেখান থেকে রাইজ করছেন ইনটু এ ডে ব্রেক দ্যাট ওয়ান্ডারসলি ক্লিয়ার, এবং এমন একটা সকালের দিকে এগিয়ে যাচ্ছেন তিনি যেখানটা কি সবকিছু পরিষ্কার আছে, সেটা পরিষ্কার একটা সুন্দর জীবনের দিকে তিনি এগিয়ে যাচ্ছেন, সেই রকম দিকে কিন্তু তিনি এগিয়ে গিয়ে তিনি সামনের দিকে উঠে দাঁড়াচ্ছেন। ব্রিঙ্গিং দ্য গিফটস দ্যাট মাই অ্যানসেস্টার্স গেভ আই অ্যাম দ্য ড্রিম অ্যান্ড দ্য হোপ অফ দ্য স্লেভ আই রাইজ আই রাইজ আই রাইজ। তো বলছে দেখো, ব্রিঙ্গিং দ্য গিফটস দ্যাট মাই অ্যানসেস্টার্স গেভ, অর্থাৎ ব্রিঙ্গিং দ্য গিফটস অফ মাই অ্যানসেস্টার গেভ মানে হচ্ছে কিন্তু, অ্যানসেস্টার মানে আমরা জানি কি পূর্বপুরুষ, অর্থাৎ
তার যে পূর্বপুরুষ, অর্থাৎ তার যে পূর্বপুরুষ বলতে কিন্তু কৃষ্ণাঙ্গ মানুষদের কথা বলা হচ্ছে, যে তার পূর্বপুরুষদের কাছে তিনি যে গিফটস পেয়েছেন, তিনি যে কোয়ালিটিস গুলো পেয়েছেন, সেইগুলোকে তিনি নিয়ে এসেছেন। এবং আই অ্যাম দ্য ড্রিম অ্যান্ড দ্য হোপ অফ দ্য স্লেভ। তো স্লেভ বলতে কিন্তু এখানে কৃষ্ণাঙ্গ মানুষদেরকে আগে কিন্তু স্লেভের সঙ্গেই তুলনা করা হচ্ছে, যে তাদেরকে কিন্তু স্লেভ মনে করা হতো একটা সময় পর্যন্ত খুব ভালো মতো করে, যে তাদেরকে ওই ধরনের কাজগুলো করানো হবে, তাদেরকে মার্জিনালাইজ করে দেওয়া হতো, যে তাদের এই থেকে বেশি তাদের যাওয়া যাবে না, তাদের এইটুকুর মধ্যে সীমাবদ্ধভাবে রাখতে হবে। তো সেই রকম যে স্লেভারি জীবন তাদের ছিল, সেই স্লেভদের যে একটা স্বপ্ন থাকতে পারে এটাও কিন্তু তখন ভাবা যেত না। এবং সেই ক্ষেত্রে তিনি বলছেন যে আমি এই স্লেভদের, এই যে কৃষ্ণাঙ্গ মানুষদের, এইদের একটা স্বপ্ন, এদের এদের আশা আমি এইখান থেকে কি করব, আমি এখান থেকেই উঠে দাঁড়াবো, আমি এখান থেকে রাইজ করবো। দেখো লাস্টে আই রাইজ বলে তিনবার তিনি কিন্তু এইটার উপরে জোর দিচ্ছেন, যে তিনি যাই হোক না কেন, সবকিছু হওয়া সত্ত্বেও কিন্তু তিনি এখান থেকে, যে পরিস্থিতির মধ্যে তিনি রয়েছেন সেখান থেকে কিন্তু তিনি রাইজ করবেন, সেখান থেকে কিন্তু উঠে দাঁড়াবেন। এই কথাটাই কিন্তু তিনি বারবার জোর দিয়ে বলছেন। তো এই ছিল তোমাদের স্টিল আই রাইজ কবিতাটি। তোমার যদি কোনো কনফিউশন থাকে, কোনো ডাউট থাকে, আমাকে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করতে পারো। এবং নেক্সট কোনো টপিক না, বা নেক্সট খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।